আচ্ছা, আজকে আমরা ওই কোষ বিভাজন চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটা বইয়ের পেজ নাম্বার তোরা সামনে বই রাখতে পারিস, 51 নাম্বার পৃষ্ঠা। আমরা এখানে ওই ইয়ের সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটার বর্ণনার সাথে সাথে আমি তো বোর্ডে বোঝাবোই, সাথে ভিডিও দেখাবো, তাইলে তোদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা তোরা আগেও মনে হয় মাইটোসিস মিওসিস এই কোষ বিভাজনগুলো নিয়ে আগে হয়তো একটু একটু শুনছিস। এখন তো পড়বি, এটা ইন্টারেও আছে, মানে আরও ডিটেলস পড়তে পারবি। সো এখনই আমরা মোটামুটি অনেকখানি ডিটেলস জেনে যাব। তো শুরু করতেছি ফার্স্টে। প্রথমে যে কোষ বিভাজন আমাদের বডিতে কেন দরকার হয়েছে। কোষ বিভাজন আমাদের যে এই বৃদ্ধি হচ্ছে, বডির বৃদ্ধি হচ্ছে, তো এটা কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে, মানে একটা কোষ থেকে আরেকটা নতুন কোষ সৃষ্টি হওয়া। সো এটাকে আমরা কোষ বিভাজন বলতেছি। সো আমাদের নর্মালি সব জীবের দেহেই যে মানে আর কি ইয়া বহুকোষী হবে এরকম না, এককোষী প্রাণীও আছে, এককোষী জীবও আছে। তো সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা এরকম যারা আছে এগুলো এককোষী আছে, শুধু পুরো বডিটা একটাই কোষ। ওকে, আর আমরা বহুকোষী উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী যারা আছে এরা সব বহুকোষী। সো এই যে এইখানে আমাদের যে বডির মধ্যে এরকম অসংখ্য কোষ, এই কোষগুলা প্রতিদিনই কিছু কোষ মরে যাচ্ছে, প্রতি মুহূর্তে কিছু কোষ মরে যাচ্ছে, নতুন করে কিছু কোষ আসতেছে। ওকে, আমাদের ধর বডির মধ্যেই কিছু মরা চামড়া থাকে, আমরা সেগুলোকে ওই হাতে বা প্রায় এরকম চামড়া উঠে যায় বা এরকম, এটা ওগুলো হচ্ছে ডেথ সেলগুলা, মানে মরে যাওয়া কোষগুলা। এরকম আমরা ওই দেখবি অ্যাডগুলাতে, ওই ওই ফেস ওয়াশের অ্যাডগুলাতে এরকম বলতেছে যে ত্বকের ডেথ সেলস ছড়ায় ফেলবে এরকম। তার মানে প্রতিনিয়তই আমাদের কোষ মারা যাচ্ছে, নতুন করে কোষ আবার সেটাকে ফিল আপ করতেছে। সো এই ব্যাপারটা যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা কোষ বিভাজন বলতেছি। সো এখন আমাদের এই কোষ বিভাজন পুরা, যদি আমরা প্রাণী জগতের ক্ষেত্রে আমরা কোষ বিভাজনটাকে চিন্তা করি, তাহলে তিনটা টাইপের মেইনলি দেখা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে হচ্ছে মাইটোসিস, তারপরে হচ্ছে মিওসিস। এর মধ্যে অ্যামাইটোসিসটা শুধুমাত্র নিম্ন শ্রেণীর জীবগুলোতে হয়। ওকে, বিভিন্ন ব্যাকটেরিয়া বা এরকম নিম্ন শ্রেণীর যেসব প্রাণী আছে তাদের মধ্যেই অ্যামাইটোসিসটা দেখা যায়। এই অ্যামাইটোসিসটা মেবি তোরা ইয়াতে পড়ছিলি, নিচে 6-এ বা 7-এ হয়তো ছিল। এখন 9-10-এর বইটাতে, নতুন বইটাতে নাই, পুরান বইটাতে আবার ছিল। যদিও নাই, তবু আমি একটু বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে কী হয়, যে একটা কোষ একদম প্রত্যক্ষভাবে ভেঙে দুইটা নতুন কোষে পরিণত হয়। মানে ব্যাপারটা এরকম যে ধর এটা একটা কোষ, এই কোষটার নিউক্লিয়াস এটা। তো প্রথমে কী হবে, যে কোষটা আস্তে আস্তে আকৃতিতে বড় হয়ে যাবে, এরকম আকৃতিতে বড় হবে কোষটা। ওকে, তারপরে একই সময় তার, আচ্ছা এটাই সাইটোপ্লাজম আছে, তার নিউক্লিয়াসটা আস্তে আস্তে এরকম লম্বা হয়ে যাবে। কোচিং তোরা আসলে খুলবো, এমনিতে আমি ইন্টারের ক্লাস নেওয়া শুরু করছি কোচিং। তো এরকম নিউক্লিয়াসটা আস্তে আস্তে লম্বা হবে এই কোষটাই। তারপরে একই সময়ে এই এই সাইড দিয়ে তাদের এই সাইডটাও আস্তে আস্তে এরকম ভাঁজ হওয়া শুরু করবে। তো আস্তে আস্তে এই সাইড আস্তে আস্তে চেপে আসবে এবং একসময় পুরো নিউক্লিয়াস দুইটা আলাদা হয়ে দুইটা পুরো নতুন কোষ পেয়ে যাবো আমরা, এরকম আলাদা দুইটা কোষ পেয়ে যাবো সাইটোপ্লাজম সহ ভাগ হয়ে। একদম সরাসরি এটা ডিরেক্ট একটা কোষ থেকে দুইটা কোষ এরকম হয়ে গেল। সো এইটাকে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়া বলতেছি। ওকে, ওই ব্যাকটেরিয়া বা বিভিন্ন নিম্নশ্রেণী জীবগুলোতে আমরা এই প্রক্রিয়াটা দেখি। এখানে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে, একদম সরাসরি ডিরেক্ট একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে। সো এটা আমাদের উন্নত শ্রেণীর প্রাণীতে হচ্ছে না। এখন আমাদের উন্নত শ্রেণীর প্রাণীদেহে যে দুইটা জিনিস দেখা যায়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। সো আমাদের এখন মেইন পড়াশোনা এই মাইটোসিস আর মিওসিস নিয়েই থাকবে। ওকে, তো এর মধ্যে মাইটোসিস প্রথমে আসতেছি, মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। আমাদের এই দুইটা নিয়ে এখন আলোচনা হবে। আজকে ফার্স্টে মাইটোসিস বলবো, পরে সুযোগ হইলে হয়তো
মিওসিস নিয়ে বলবো। সো এই মাইটোসিসের এই প্রক্রিয়াটা এটা অ্যাকচুয়ালি কখন শুরু হয় আমাদের ক্ষেত্রে, একদম আগে আসি যে আমাদের মানে আর কি আমরা যখন একদম ভ্রূণ অবস্থায় ছিলাম, প্রথমে হচ্ছে শুক্রাণু, বাবা থেকে আসা এই ডিম্বাণু, এই দুইটা একসাথে হয়ে প্রথমে আমরা যে অবস্থায় ছিলাম সেটাকে বলা হয় জাইগোট। এটা হচ্ছে জাইগোট, হ্যাঁ, জাইগোট। এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। আস্তে আস্তে এগুলা কীভাবে আসে ওগুলাও বলবো পরে। সো এই শুক্রাণু যেটা বাবা থেকে আসছে বা ডিম্বাণু যেটা মা থেকে আসছে, এই প্রত্যেকটাতে ক্রোমোজোম ছিল। এদের মধ্যে নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানেও নিউক্লিয়াস আছে। ওই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ছিল 23টা করে। আমি এটা ক্রোমোজোম লিখতেছি, সি দিয়ে ক্রোমোজোম বুঝাইলাম। 23টা, এইখানেও ক্রোমোজোম ছিল 23টা, ওকে, বিজোড় সংখ্যক। এই 23টা মিলে আমাদের এই যে যখন জাইগোট হয়েছে, এই দুইটা কোষ একসাথে মিলে যে নিউক্লিয়াসটা হয়েছে, ওই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম হয়ে গেছে 46টা। সো আমাদের এখন বডির দেহের যে কোষ সেটা হচ্ছে 46টা ক্রোমোজোম ক্যারি করে প্রত্যেকটা কোষের মধ্যে। এটা কিন্তু আমাদের জন্য বলতেছি, অন্য কোনো প্রাণীর জন্য এই ক্রোমোজোম সংখ্যা ডিফারেন্ট হবে। মানুষের জন্য সেটা 23টা মিলে 46টা হয়। সো এখন এইটা হচ্ছে জাইগোট, মানে আমি পৃথিবীতে আমার শুরু এইটা থেকে, ওকে। সো মাতৃগর্ভে এই অবস্থায় ফার্স্টে, তারপর এই একটা কোষ এটা ভাঙতে আস্তে আস্তে ওই পুরা বডিটা আস্তে আস্তে হয়েছে। সো এইটাকে আমরা দেহকোষ বলতেছি, ওকে। এবং এইটা যে ভাঙা শুরু করছে, এইটা প্রথমে এরকম দুইটা ভাগ হয়েছে, তারপর ওই প্রত্যেকটা ভাগ থেকে আবার দুইটা ভাগ হয়েছে, আবার এরকম ক্রমাগত এটা ভাঙতে আমি ভিডিও দেখাবো, ভাঙতে এটা কোষ বিভাজন চলছে শুধু। এবং তখন সেই মুহূর্তে প্রতিবার মাইটোসিস কোষ বিভাজন হয়েছে, মানে একটা থেকে দুইটা হয়েছে, একটা কোষ ভেঙে নতুন দুইটা করে কোষ হয়েছে, ওকে, এরকম একটা অবস্থা হয়েছে। তখন মাইটোসিস হয়েছে। আমরা যে অ্যামাইটোসিস পরে আসছি ওখানেও দুইটা হয়েছে, কিন্তু ওইটার সাথে এটা ডিফারেন্ট। এবং ওখানে একটা ব্যাপার হয়েছে, প্রতি মুহূর্তে এইখানে যে নিউক্লিয়াসটা ছিল, সেই নিউক্লিয়াসে যে 46টা ক্রোমোজোম ছিল, এইখানকার দুইটা নিউক্লিয়াসেও 46টা ক্রোমোজোম, এবং প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য মানে আর কি কোষ একই রকম। তো যে কোষটা, এটা হচ্ছে প্রথম যে কোষ থেকে ওই দুইটা আসছে, তো যে কোষটা ভেঙে নতুন কোষ আসে, মানে মেইন যে কোষটা, সেটাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল, ওকে, বা জনন কোষ, মাতৃকোষ বা মাদার সেল। আর নতুন যে দুইটা কোষ আসছে এদেরকে আমরা অপত্য কোষ বলি, অপত্য কোষ অথবা ডটার সেল বলি, হ্যাঁ। এখানে কিন্তু ফাদার সেল বা ব্রাদার সেল নাই, হ্যাঁ, এরা এক একটা প্রত্যেকটাই ডটার সেল বা অপত্য কোষ। আচ্ছা, থাকো। তো এখন আসি এইখানে, এরকম এইটা আবার যখন দুই ভাগে ভাগ হবে, আবার ওই দুইটার জন্য ও হবে মাদার সেল বা মাতৃকোষ, আর ওই দুইটা হবে অপত্য কোষ। তো এরকম যতগুলো কোষ আসবে সবগুলোর মধ্যে সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে এবং একই অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন হবে সবাই। সো এই ক্ষেত্রে আমাদের এই টাইপের বিভাজনটাকে আমরা মাইটোসিস বলতেছি, কারণ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কারণে এই ক্রোমোজোম বিভাজনটাকে সমীকরণিক বিভাজন বা এরকম নামও বলা হয়। সমীকরণিক বিভাজন মানে সমান থাকে যেহেতু ক্রোমোজোম সংখ্যা, এটা মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসে। এইটুক নিয়ে কারো কোনো কথা আছে কিনা? আচ্ছা, এই যে তার মানে আমাদের যে শুরু হওয়া থেকে, হ্যাঁ ভাইয়া রেকর্ড হচ্ছে, এটা শুরু হওয়া থেকে, এই বিভাজনটা আমাদের বডিতে শুরু হওয়া থেকে আমাদের বয়সন্ধিকাল পর্যন্ত, আমাদের ওই মৃত্যুর মানে আর কি মৃত্যুর আগ পর্যন্ত
এই মাইটোসিস বিভাজন চলবে, আর ওই বয়সন্ধিকাল পর্যন্ত আমাদের বডিতে কোনো মিওসিস হবে না। বয়সন্ধিকাল শুরু হওয়ার পরে আমাদের বডিতে মিওসিস শুরু হবে। তার মানে এই মাইটোসিস বিভাজন দিয়ে আমার পুরা বডির সকল অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন আমাদের জননাঙ্গও হচ্ছে। ওকে, এইবার আমাদের এই মাইটোসিস বিভাজনটা খুব দ্রুত হয়, প্রতি মুহূর্তেই হচ্ছে, এখনও আমার বডিতে চলতেছে, ওইটা সব সময় হচ্ছে। সো এই বিভাজনটাকে আমরা বোঝার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করে নিছি। ওকে, তো আমরা মেইনলি 5টা ধাপে ভাগ করে নিছি। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো বিজ্ঞানী আবার এটাকে 2টা ধাপকে একসাথে করে, ওই প্রো মেটাফেজ আর মেটাফেজ ধাপটাকে একসাথে করে 4টা ধাপও বলে অনেকে। যাই হোক, আমরা এখন বই যেহেতু 5টা লেখা আছে, আমরা 5টাই পড়ব। আচ্ছা, তো এইখানে আমাদের এই একটা বিভাজন, কোষ বিভাজন ঘটতে গিয়ে কোষের নিউক্লিয়াসটাও ভাগ হইতে হবে, সাইটোপ্লাজমও ভাগ হইতে হবে। সাইটোপ্লাজম হচ্ছে যে এই ভেতরের যে তরলটা, ওটাও ভাগ হইতে হবে, নিউক্লিয়াসও ভাগ হইতে হবে। সো নিউক্লিয়াস ভাগ হইলে ওই প্রক্রিয়াটাকে আমরা, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি কাইনেসিস। আচ্ছা, আচ্ছা একটু লিখতেছি, নিউক্লিয়াসের বিভাজন মানে কোনো একটা কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি কাইনেসিস। মানে ক্যারিওট শব্দটা হচ্ছে নিউক্লিয়াসকে মিন করে, সেখান থেকে কাইনেসিস। ওকে, আর সাইটোপ্লাজমের যে বিভাজনটা, তোরা চাইলে লিখতে পারিস, হ্যাঁ, সাইটোপ্লাজমের বিভাজন, সেই ব্যাপারটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এই সাইটোপ্লাজম থেকে আসছে, আর কাইনেসিস নামে কাইনেসিস শব্দটা ওই বিভাজনের জন্য আসছে। সো এই 2টা হইলে একটা কোষ পুরা নতুন 2টা কোষে পরিণত হবে। সো এখন এটাকে বোঝার সুবিধার্থে আমরা ওই 5টা ভাগে ভাগ করছি। কি হয় 5টা ক্ষেত্রে, আমরা এখন সেই 5টা ভাগ আমি ফার্স্টে বলবো, আবার একই সাথে ভিডিও দেখাবো, এবং পুরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমরা প্রথমে মাইটোসিসের ধাপগুলো দেখতেছি। হ্যাঁ, সো প্রথমে আসি মাইটোসিসের প্রথম ধাপ, যেটা প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। আচ্ছা, এর আগে একটু কথা ছিল, সেটা একটু বলতে ভুলে গেছি। এই যে কোষ যে বিভাজিত হবে, সো বিভাজন হওয়ার জন্য একটা কোষ একটা কাজ করতে যাচ্ছে, তার জন্য তার কিছু প্রস্তুতি নিতে হয়। সেখানে কিছু এই কোষ বিভাজন চলার জন্য যে প্রয়োজনীয় যে অণুগুলো দরকার, যেগুলা এনজাইম বা এইসব আরও বিভিন্ন জিনিস যেগুলো দরকার, সেগুলা ফার্স্টে সব গোছানো হয়, বা কোষের মধ্যে আগে সেগুলা প্রস্তুত হয়, তারপরে বিভাজনটা শুরু হয়। তো এই যে এই কোষ বিভাজন হওয়ার যে প্রস্তুতি নিচ্ছে কোষটা, এই প্রস্তুতি পর্যায়টাকে ইন্টারফেজ বলা হয়। ইন্টারফেসটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময়টা। ইন্টারফেজ মানে হচ্ছে, ফেজ শব্দের অর্থ পর্যায় বা ধাপ, ইন্টার মানে মধ্যবর্তী, তার মানে কোষ বিভাজন করার আগের সময়টুকু। তাইলে একটা কোষ যে তার কোষ বিভাজন হওয়ার আগে সে যে প্রস্তুতি নেয় এই পুরা কোষ বিভাজনটা চালানোর জন্য, সেই সেই অংশটুকু বা সেই টাইমটুকুকে আমরা ইন্টারফেজ বলি। এবং টোটাল একটা কোষ বিভাজন হইতে মোট যে সময় লাগে, তার 90 থেকে 95% সময় ব্যয় হয়ে যায় এই প্রস্তুতি নিতেই। পরের বিভাজন খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। তবে এই ইন্টারফেস পর্যায় নিয়ে আমাদের বইয়ে বিশেষ কিছু বলা নাই, সো শুধু সংজ্ঞা আসতে পারে যে ইন্টারফেস কী। সো আমাদের শুধু ওইটুকু জানলেই চলবে, এর বেশি কিছু আমাদের জানার দরকার নেই আপাতত। তো এবার আসি, সো আমাদের একটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। সো আমরা যে কোনো পরীক্ষায় আসলে যদি সময় হয়, 2টাই দেখাবি, মানে উদ্ভিদ কোষের জন্য আঁকবি, প্রাণী কোষের জন্য আঁকবি। তবে আর যদি সময় না থাকে, যে কোনো একটা আঁকিস, তবে সুযোগ হইলে 2টাই আঁকিস। তো উদ্ভিদ কোষের জন্য যদি দেখাই, উদ্ভিদ কোষের হচ্ছে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের কোষ প্রাচীর নাই।
ধর এটা একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল ছিল না, প্রাণী কোষে সেন্ট্রিওল ছিল, এগুলো আমরা একটু পড়ে আসছিলাম। সো আমাদের এখন যে জিনিসটা মেইনলি প্রাণী কোষটা দেখানোর রিজন হচ্ছে এখানে যে সেন্ট্রিওলটা সেটা যাতে দেখাইতে পারি। সেন্ট্রিওলটা এরকম কিছু একটা ছিল, মনে পড়ে কিনা, এরকম দুইটা দণ্ডের মতো ইয়া ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে ধর নিউক্লিয়াস, এখানে এটা নিউক্লিয়াস। সো এই ভিতরে ক্রোমোজোম, নিউক্লিওলাস, যা থাকার কথা, নিউক্লিওপ্লাজম সব আছে, সাইটোপ্লাজম আছে। অবশ্য আমরা বাকি জিনিসগুলোকে এখন দেখাচ্ছি না, কারণ ওগুলো আমাদের মাথা ব্যথা নাই। সো এখন প্রথমে যে জিনিসটা হবে, প্রথমে এই যে এইখানে আমরা যে ক্রোমোজোম পড়ার সময় বলছিলাম যে কোষের মধ্যে, এই নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো পেঁচানো যখন ক্রোমোজোমটা, তখন সুতার মতো যে অংশ অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ক্রোমোজোম না বলে সেটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলি বা ক্রোমাটিন জালিকা এরকম বলি। তো এরা এখন এরকম সুতার মতো হয়ে আছে, এরাই আস্তে আস্তে, এদের মধ্যে এখন পানির পরিমাণ বেশি, এজন্য তারা বেশ লম্বা হয়ে আছে এখন, বা এরকম ছড়ানো অবস্থায় আছে। তো যখন এরা আস্তে আস্তে পানি, তাদের মধ্যে থেকে পানি ছেড়ে দিতে থাকবে, তাদের ভেতরে যে পানি জমা আছে সেগুলোকে ছেড়ে দিতে থাকবে, এবং ছেড়ে দেওয়া শুরু করলে তারা আস্তে আস্তে মোটা, কুণ্ডলিত হয়ে মোটা হওয়া শুরু করবে, একটু মোটা হয়ে আসবে তারা। ছোট হয়ে আসবে, খাটো হয়ে আসবে, মোটা হয়ে আসবে, এরকম। হ্যাঁ, সো এইখানেও একই অবস্থা হবে। ওই যে ক্রোমোজোম যখন পড়াইছিলাম, দেখাইছিলাম ক্রোমোজোমের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার নামে একটা অংশ থাকে। যাই হোক, আমরা এখানে মোটামুটি ক্রোমোজোম বুঝাইতে যেরকম বোঝানো যায় ওরকম বুঝাচ্ছি। সো এই অবস্থায় চলে আসবে। তো এখন এই অবস্থায় আস্তে আস্তে কিছু আরও চেঞ্জ দেখা যাবে। এই পর্যায়ের শেষের দিকে গিয়ে আস্তে আস্তে এই ক্রোমোজোমগুলা স্পষ্ট হইতে থাকবে, মানে ক্রোমোজোম স্পষ্ট হবে যখন, তখন এরকম দেখা যাবে। এই ক্রোমোজোমগুলো স্পষ্ট হইলে এরকম দেখা যাবে। আমি কিন্তু ভিডিও দেখাবো, সো পেইন নেওয়ার দরকার নেই। এই অনেকটাই এরকম। ওকে, এই মাঝখানে সেন্ট্রোমিয়ার, এগুলো সেই ক্রোমোজোমের বাহু। আর এখন এই যে এই জিনিসগুলোকে, এই অংশ দুইটাকে এক একটাকে ক্রোমাটিড বলা হয়। ওকে, এগুলো হচ্ছে ক্রোমাটিড। যাই হোক, এখন অত কিছু না জানলেও হবে। তো ক্রোমোজোমগুলো এরকম আস্তে আস্তে মোটা আর খাটো হয়ে আসে, আর এই সময় তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পারি। আর এই যে ক্রোমোজোম যেটা আগে ফার্স্টে এরকম সুতার মতো ছিল, সেটা এরকম মাঝামাঝি ভাগ হয়ে এরকম দুইটা পোরশন করে ফেললো, এটাকে আমরা ক্রোমাটিড বলতেছি, ক্রোমাটিড। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে বলিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শেষ অবস্থা আঁকবি, প্রথম অবস্থা শেষ অবস্থা সবগুলাই আঁকার চেষ্টা করবি, যদি টাইম থাকে। আর যদি টাইম না থাকে, যে কোনো এই একটা শেষ অবস্থাটা এঁকে দিবি যদি টাইম না থাকে। আর যদি টাইমে কুলায় তাহলে সবগুলো আঁকবি। আর আঁকার সময় অবশ্যই তোরা করবি না, মানে আর কি চিত্র খুব সুন্দর হইতে হবে এটা জরুরি না। হ্যাঁ, আচ্ছা, আর এই সময়টাতে আস্তে আস্তে এই যে এটার লাস্টের দিকে, এই পর্যায়ে লাস্টের দিকে এই যে এই প্রাণীকোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওল দুইটা এরকম দুই প্রান্তের দিকে সরে যাইতে থাকে, এরকম দুই পাশে চলে আসতে থাকে। এবং ওই যে স্পিন্ডল যন্ত্র তো এটা থেকেই বানায়, এখান থেকে এরকম রশ্মি আকারে রশ্মি বেরোয় আসতে থাকে, মানে ওটা মিলেই স্পিন্ডল যন্ত্রটা হবে। সো এটাকে অ্যাস্টার রশ্মি বলে। ওকে, অ্যাস্টার রশ্মি। ওকে, এটা কিন্তু উদ্ভিদ কোষে দেখা যাবে না। আচ্ছা, এই পর্যায়ে শেষের দিকে আস্তে আস্তে এই নিউক্লিয়ার মেমব্রেনটা এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকে, এটা আস্তে আস্তে ভ্যানিশ হইতে থাকে। একই সাথে এই যে নিউক্লিওলাস, এটাও আস্তে আস্তে ভ্যানিশ হইতে থাকে, এখানেও একই অবস্থা। ওকে, এই পর্দাগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকে। ওকে, এইটা গেল আমাদের প্রোফেজ ধাপ। এবার আসি মেটাফেজ, মানে মেটাফেজের আগের পর্যায়ে। তো এইটা এখন ভ্যানিশ হয়ে গেছে,
প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এখন এই ধাপে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইরকম আস্তে আস্তে একটা যন্ত্রের মতো সৃষ্টি হবে, যেটাকে আমরা বলি স্পিন্ডল যন্ত্র। কিন্তু এইটা ওই এস্টার ওই রশ্মি বা ওই সেন্ট্রিওল থেকে সৃষ্টি হবে না, এটা ওই বিভিন্ন প্রোটিন তন্তু বা আমরা ওই যে কোষীয় কঙ্কাল পড়ার সময় যে পড়ছিলাম ওগুলা নিয়ে বিভিন্ন টাইপের প্রোটিন চেইন নিয়ে এটা তৈরি হবে। এবং ওই আস্তে আস্তে ওই নিউক্লিয়াসের যে মেমব্রেন ছিল ওটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর নিউক্লিয়াসটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এইখানে এইখানে এরকম ডট দিয়ে দেখাই দিতে পারিস, মানে তোদের বইয়ের মধ্যে দেখানো আছে যে ওইটা যে চলে যাচ্ছে সেইটা ডট দিয়ে দেখানো, আর ওই যে নিউক্লিয়াসটা যে আস্তে আস্তে চলে যাচ্ছে সেটাও দেখাই দিতে পারিস। ওকে, আর এই ক্ষেত্রেও তাই হবে, এই ক্ষেত্রেও এরকম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, সেটা আসবে ওই যে ওই সেন্ট্রিওল থেকে এরকম কিছু সুতার মতো অংশ এসে কোষের মধ্যে এরকম একটা শেপ ক্রিয়েট করবে। সো এই ক্ষেত্রেও ওই মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ভিতরের নিউক্লিয়াসের যে মেমব্রেনটা, এবং একই সাথে নিউক্লিওলাস সেটাও অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন এইখানে যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলার সেন্ট্রোমিয়ারটা, এই যে মাঝের অংশটা, এটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি, এইটা এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর সাথে কয়েকটার মধ্যে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। ক্রোমোজোম গিয়ে যে স্পিন্ডল যন্ত্রের যে সুতার মধ্যে একটু সাইডে, হ্যাঁ ওকে, এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, সবগুলো স্পিন্ডল তন্তু। জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আর ওই সুতাগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তুর যেসব স্পিন্ডল তন্তুর গায়ে গিয়ে এই ক্রোমোজোম গিয়ে যুক্ত হবে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গিয়ে যুক্ত হবে, সেগুলোকে আমরা একটু আলাদাভাবে সেটার নাম বলবো আকর্ষণ তন্তু বা অ্যাট্রাকশন ফাইবার। তার মানে যেখানে গিয়ে ক্রোমোজোমগুলো যুক্ত হচ্ছে সেইটার নাম দিচ্ছি আমরা অ্যাট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আর এরকম কিছু খালি সুতাও থেকে যাবে, স্পিন্ডল তন্তু খালি যেগুলো থেকে যাবে, যেটার মধ্যে ক্রোমোজোম যায় নাই, যুক্ত হয় নাই, এরকমগুলোকে আমরা বলবো, ওগুলাকে বলবো আমরা জাস্ট স্পিন্ডল তন্তু। তার মানে স্পিন্ডল তন্তুর সবগুলাই স্পিন্ডল তন্তু যেগুলোর মধ্যে গিয়ে ক্রোমোজোম যুক্ত হয়েছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, সেগুলোকে আমরা স্পেশালি আকর্ষণ তন্তু বা অ্যাট্রাকশন ফাইবার বলবো। ওকে, এইবার আসি, এখন তোর প্রথম দিকে সবগুলা ক্রোমোজোম, এখানে আমি 2টা দেখাইছি আর বাকি 2টা ধর, আমি 4টা দিয়ে শুরু করছিলাম, এমন না যে 4টা ক্রোমোজোম, অবশ্যই যে 46টা আমরা যেটা বলছিলাম। সো আমরা তো সব দেখাইতে পারতেছি না, সো এখানে পাথারিভাবে যুক্ত হবে, কোনোটা এইখানে যুক্ত হইল, আচ্ছা যা হোক। কিন্তু এই পর্যায়ের শেষের দিকে আস্তে আস্তে সবগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝামাঝি পর্যায়ে আসতে থাকবে, একদম মাঝামাঝি চলে আসবে। ওকে, তো এই মাঝের অঞ্চলটাকে আমরা বলি বিষুব অঞ্চল, আর এই 2 পোর্শনকে আমরা মেরু বলি। হ্যাঁ, সো এই পর্যায়ের শেষ দিকে আস্তে আস্তে সেন্ট্রোমিয়ারগুলো, সব ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর অবস্থান নেওয়া শুরু করবে। আচ্ছা, এই সময় এস্টার রেগুলো খুব ভালো মতো বোঝা যাবে প্রাণী কোষের ক্ষেত্রে। কারো কোশ্চেন থাকলে বলিস। এখন এইটা গেল, শেষ হইল। এবার মেটাফেজ ধাপে ওই নিউক্লিয়ার মেমব্রেন পুরাপুরি অদৃশ্য হয়ে গেছে, নিউক্লিওলাসও অদৃশ্য হয়ে গেছে, আর সবগুলা ক্রোমোজোম একদম মাঝে ওই যে বিষুব অঞ্চলে এসে অবস্থান নিছে। এইখানেও বিষুব অঞ্চলে এসে সবগুলো অবস্থান নেবে। আর এই পর্যায়ে এই সেন্ট্রোমিয়ারগুলো এমনভাবে থাকবে, এই সেন্ট্রোমিয়ারগুলো এমনভাবে অবস্থান নেবে, এরকম কিন্তু হয় না সেন্ট্রোমিয়ার যে এসে অবস্থান নিছে, ক্রোমোজোম কিন্তু এভাবে নাই, ক্রোমোজোম এভাবেও থাকতে পারতো, এভাবে নাই, তারা এমনভাবে আছে তাদের এই বাহু 2টা মেরুর দিকে থাকবে,
আর সেন্ট্রোমিয়ারটা কেন্দ্রে থাকতেছে, আই মিন বিষুব অঞ্চলে থাকতেছে, এভাবে থাকবে তারা। ওকে, আর এই পর্যায়ে সবচেয়ে বেশি মোটা হয়ে যাবে এই ক্রোমোজোমগুলা, আই মিন সবচেয়ে ভালোভাবে আমরা এটাকে এখন দেখতে পারবো। এখন আস্তে আস্তে যে ব্যাপারটা হবে, এই পর্যায়ে শেষের দিকে গিয়ে এই ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড, এই ক্রোমাটিড দুইটা, এই যে এই সাইডে এই যে এদের মধ্যে যে সেন্ট্রোমিয়ারটা আছে, এই ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে, মানে সরি এই হ্যাঁ, ক্রোমাটিড দুইটার মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে, মানে তারা আর একসাথে থাকতে চাইবে না, তারা আলাদা হয়ে যাইতে চাইবে। সো এই সাইডের একটা ক্রোমাটিড, এই সাইডের একটা ক্রোমাটিড, এরা আলাদা হয়ে যেতে চাইবে। সো আলাদা হওয়া মানে এরা বিকর্ষিত হওয়া শুরু করবে, মানে বিকর্ষিত হলে এরকম অবস্থা দাঁড়াবে, তারা একটা আর একটাকে বিকর্ষণ করে এরকম দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। দূরে সরে যাবে মানে এরা ছিঁড়ে যেতে চাইবে ওখান থেকে, এবং ছিঁড়ে যাবে। তার মানে এখন এই পর্যায়ের শেষ দিকে এসে, এই টাইম এন্ড হয়ে গেলে তোরা আবার জয়েন দিস। এই পর্যায়ের শেষ দিকে এসে এই ক্রোমাটিড দুইটার মধ্যে বিকর্ষণ শুরু হয়, এবং আস্তে আস্তে সেন্ট্রোমিয়ারটা ভাগ হইতে থাকে, বিভাজন শুরু হইতে থাকে। সো এই পর্যন্ত এই পর্যায়টা শেষ হইল। আমি আবার নতুন করে চিত্র আঁকি। এবার আসি 4 নাম্বার পর্যায়ে, সেটা হচ্ছে মেটাফেজ, সরি 4 নাম্বার হচ্ছে অ্যানাফেজ। এবার সেন্ট্রোমিয়ার যে ভাগ হওয়া শুরু হয়েছিল সেটার ভাগ কমপ্লিট হয়ে যাবে। সো ভাগ হয়ে যাওয়ার পরে ভাগ হয়ে যাওয়ার পরে ওই ক্রোমাটিড দুইটা যেহেতু একটা আরেকটাকে বিকর্ষণ করতেছিল, সো এখন ওই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে এইরকম একটা অবস্থা হবে। এই পোরশন, সরি, আচ্ছা এরকম করে আঁকলেও চলবে, সমস্যা নেই। ওই দুইটা পোরশন, দুইটা ক্রোমাটিড দুই সাইডে চলে যাওয়া শুরু করবে। ওকে, এটা সব যতগুলাই ছিল আমি সবগুলা দেখাচ্ছি না, দুই একটা দেখাচ্ছি। তার মানে ওই যে ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে গেল, দুইটা ক্রোমাটিড দুই মেরুর দিকে যাওয়া শুরু করবে। ওকে, এখন এই দুই মেরুর দিকে যাওয়ার সময় এই ক্রোমাটিডগুলা দেখতে বিভিন্ন শেপের হবে। শেপগুলা কীরকম, মানে ক্রোমোজোম পড়ানোর সময় বলছিলাম আমি, এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে, এটা সবসময় যে মাঝে থাকবে এমন কোনো কথা নাই। যদি মাঝে থাকে দেখতে আয়ের মতো হবে, যদি মাঝে না থেকে এরকম কোনো কর্নারে থাকে তাহলে দেখতে এরকম এল শেপ হইতে পারে, বা জে শেপ হইতে পারে। এটা এল না বলে এটাকে আমি জে বলতেছি, এরকম হইতে পারে। আবার এটা এরকম হইতে পারে, ভি শেপ হইতে পারে, এরকম ভি শেপ হইতে পারে, এরকম বিভিন্ন শেপ দেখা যাবে তাদেরকে। তারপর ধর ভি, আর একটা হচ্ছে জে দিলাম, আর এল হইতে পারে, এরকম হইতে পারে। সো এরকম এই যে এখানে যে আমি ভি শেপ দেখাইছি, নট নেসেসারি সবসময় ভি হবে, সেটা এরকম শেপের দেখা যেতে পারে, এরকম শেপের দেখা যেতে পারে, বিভিন্ন শেপের দেখা যেতে পারে। সেটা ডিপেন্ড করবে এই ক্রোমোজোমের, এই ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারটা কোন পোরশনে আছে। ওকে, সো এরকম বিভিন্ন শেপে তারা ওই মেরুর দিকে যাওয়া শুরু করবে। তো প্রাণী কোষের ক্ষেত্রেও এই ব্যাপারটাই হবে, সেম ব্যাপারটাই হবে, খালি ওখানে ওই যে ব্যাপারটা প্রতিবারই ওই সেন্ট্রিওল ব্যাপারটা ওখানে থাকবে, ওখান থেকে ওই অ্যাস্টার রেটা দেখা যাবে আর কি। আমি পুরোটা আঁকতেছি না কোনোবারই। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, মানে এই যে প্রাণী কোষের ক্ষেত্রে যে এই তন্তুগুলো আসছে, ওইটা ওই অ্যাস্টার রে থেকেই আসছে।
এস্টার কি জিনিস সেটা আমরা সামনে গিয়ে জানবো। আর রে কেন বলা হচ্ছে, মানে ওটা কিন্তু এই সুতাগুলাই ওভাবে দেখতে মনে হয় যেন ওখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এরকম মনে হয়, কিন্তু ওগুলো ওই সুতাগুলারই হাফ পোর্শন। ওকে, আচ্ছা, তো এইখানে এরা আস্তে আস্তে এবার ওই মেরুর দিকে যাচ্ছে, ওই একই ব্যাপার। সো আমি ডাবল করে আর আঁকলাম না, তোরা বুঝতেছিস আশা করি। সো আস্তে আস্তে যখন এই এরা মেরুর দিকে চলে আসবে, এই ক্রোমোজোমগুলা দুই সাইডে চলে আসবে, তখন এই ধাপটা শেষ হবে। ওকে, এরপরে আসবে টেলোফেজ। তো টেলোফেজে কি অবস্থা হবে? শেষ ধাপ হচ্ছে টেলোফেজ। 5 নাম্বার হচ্ছে টেলোফেজ ধাপ। ওকে, এই ধাপে এরা পুরাপুরি ওই প্রান্তে চলে গেছে, ক্রোমোজোমগুলো পুরাপুরি ওই প্রান্তে চলে গেছে। সো এখন আমি ওই যে 4টা ক্রোমোজোম নিয়ে ফার্স্টে শুরু করছিলাম, ওই 4টাই আবার ব্যাক করাচ্ছি। সো এই ক্রোমোজোমগুলো এই প্রান্তে চলে আসছে 4টা করে, এবং তারা এখন আস্তে আস্তে আবার আগের মতো চিকন হওয়া শুরু করবে। সো আমি চিকন করে আঁকতেছি, ওই এরকম ফার্স্টে চিকন হবে, তারপরে একবারে সুতার মতো হয়ে যাবে, যেরকম সুতার মতো ছিল। সো পুরো জিনিসটা আস্তে আস্তে ভিডিওতে দেখলে বুঝতে পারবি, এরকম সুতার মতো আবার শেপ নেওয়া শুরু করবে। এই সাইডেও একই অবস্থা, ওই ক্রোমোজোমগুলো সুতার, এটা কিন্তু নিউক্লিয়াস আবার ব্যাক করছে, সরি নিউক্লিয়াস না, নিউক্লিওলাস, সেটা আবার ব্যাক করছে। আর এই ক্রোমোজোম সুতার মতো হয়ে যাচ্ছে, এবং একই সাথে ওই যে নিউক্লিয়াসের আবরণ যেটা চলে গেছিলো সেটা আবার ব্যাক করতেছে, এরকম অবস্থা হবে। এগুলো কিন্তু স্লোলি আস্তে আস্তে হবে, ভিডিও দেখলে তখন বুঝতে পারবি। এখানেও একই অবস্থা হবে, যে ওই পাশে সবগুলো ক্রোমোজোম চলে গেছে, আগে যে কারণে খাটো হয়ে আসছিল তার অপোজিট কারণ ঘটবে, মানে পানি ছেড়ে দিয়ে ওরা খাটো হয়ে গেছিলো, এখন উল্টা আবার পানি নিয়ে আবার আগের মতো সংকুচিত হয়ে যাবে। আর এটা নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিওলাস, এবং আস্তে আস্তে ওই নিউক্লিয়ার মেমব্রেন যেটা সেটা আসা শুরু করবে। সো এখন এই ক্ষেত্রে আর ওই যে এই স্পিন্ডল যন্ত্র আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করবে। ওটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। এখন যদি হয়, ওই যে এখন কি হইলো, এখানে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এইটাকে আমরা বলি ক্যারিওকাইনোসিস। তার মানে ফার্স্টে ক্যারিওকাইনোসিস হয়ে গেল, নিউক্লিয়াস 2 ভাগে ভাগ হয়ে গেছে। আর এই সময় এই আস্তে আস্তে নিউক্লিয়াসের যা যা অঙ্গাণু ছিল সেই সব তো, আর নিউক্লিয়াসের মধ্যে যা যা ছিল সেগুলো তো আসবে। এই কোষের মধ্যে সাইটোপ্লাজমে যেসব অঙ্গাণু থাকে, এটা এই সাইডেও হইতে থাকবে, এই সাইডেও হইতে থাকবে, মানে যা যা হইলে নতুন কোষ সৃষ্টি হয়। তো এই পর্যায়ে এসে এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাঝ বরাবর একটা প্লেটের মতো সৃষ্টি হবে, বা একটা প্রাচীরের মতো সৃষ্টি হবে, যেটাকে আমরা কোষ প্লেট বলতেছি। এই টাইমটা কি আর, আচ্ছা দাঁড়া একটু ওয়েট কর। তো এই যে প্লেটটা সৃষ্টি হচ্ছে, এটা কিভাবে সৃষ্টি হচ্ছে, বা এই যে বিভাজনটা মাঝখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে এরকম ছিল। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা, এগুলারই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এসে এখানে জমা হয়ে এরকম একটা প্লেটের মতো সৃষ্টি করবে। তারপর আস্তে আস্তে এই 2টা কোষ আলাদা হয়ে নতুন আমরা 2টা কোষ পেয়ে যাব। ওকে, তারপরে এই কোষটার বাইরে আবার নতুন করে প্রাচীর হবে, নতুন 2টা আলাদা কোষ আমরা পেয়ে যাব। সো এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে হবে না। তার মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে, কোষ প্লেটটা সৃষ্টি হবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? প্রাণী কোষের ক্ষেত্রে এই সাইটোপ্লাজম 2টা 2 পাশ দিয়ে এরকম বিভাজিত হয়ে ঢুকে আসবে, সাইটোপ্লাজম পুরো অংশটা এরকম আস্তে আস্তে চেপে এসে তারপরে এই পোরশন 2টা আলাদা হয়ে যাবে। ওকে, এরকম 2টা কোষ পাবো। সো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট সৃষ্টি হওয়ার মাধ্যমে 2টা আমরা আলাদা কোষ পাবো, আর প্রাণী কোষের ক্ষেত্রে এরকম 2 পাশ দিয়ে সাইটোপ্লাজমটা চেপে এসে আলাদা হয়ে যাবে। সো এই ব্যাপারটাকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস, যখন এই সাইটোপ্লাজমের ভাগ হইল। সো ফার্স্টে নিউক্লিয়াস ভাঙছে, সেটাকে আমরা বলছি ক্যারিওকাইনোসিস, তারপরে সাইটোকাইনোসিস। আর এই সময়ে এখানে কিন্তু আস্তে আস্তে কোষের মধ্যে বাকি যা থাকে, মাইটোকন্ড্রিয়া, তারপর উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড, এইসব যা যা দরকার, রাইবোজোম, গোলগি বডি, এগুলো সব আসবে, এখানে ওগুলো আসবে। ওকে, তো এভাবে আমাদের আস্তে আস্তে ফুল একটা কোষ বিভাজনের পর্যায়ে শেষ হবে। আচ্ছা, তোরা আরেকবার একটু জয়েন দে।
ওকে, তাইলে এই প্রসেসে আমাদের কি হইলো, একটা কোষ থেকে দুইটা কোষ পাইলাম। এখানে কি কি ব্যাপার ছিল? ব্যাপার ছিল হচ্ছে দুইটা কোষ পুরা সব রকম গুণাগুণ একই রকম হবে। যে কোষ থেকে নতুন দুইটা কোষ পাইছি গুণাগুণ পুরা সেম হবে। প্রথম কোষে যতগুলা ক্রোমোজোম ছিল, ওই যে 4টা নিয়ে শুরু করছিলাম এরকম, তাহলে এখানেও 4টা পাবো, এখানেও 4টা পাবো, মানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। আর এই ক্ষেত্রে নিউক্লিয়াসের একবার বিভাজন হয়েছে, সাইটোপ্লাজমেরও একবার বিভাজন হয়েছে। আর আমাদের ক্ষেত্রে, আমাদের বডির ক্ষেত্রে ওই যে 46টা ক্রোমোজোম নিয়ে শুরু হয়েছিল, তো এইখানেও পরে 46টা ক্রোমোজোম থাকবে, এইখানেও 46টা ক্রোমোজোম থাকবে, এইখানেও 46টা, এইখানেও 46টা। ওকে, সো সব বৈশিষ্ট্য একই রকম থাকতেছে। সো এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে জীবের মধ্যে সবসময় গুণাগুণটা সেম থাকে। ধর আমার এইখানে হাতের কোষগুলা, এইখান থেকে যে বিভাজনের মাধ্যমে যে কোষগুলা হবে এগুলা সব সেম হবে। আবার মস্তিষ্কে তো কোষ বিভাজন হয় না। ধর আমার পায়ের পর্ষণে অথবা ওই ইসের ভিতরে, ধর কি বলে ওই বডির ভিতরে যে ফুসফুস বা এরকম অন্যান্য যে পর্ষণগুলো আছে, সেসব অঙ্গের মধ্যে যে কোষ বিভাজনগুলো হবে, বৃদ্ধি যখন হবে একই টাইপের, যে যেমন আমার ফুসফুসের কোষগুলোর সাথে আমার হাতের কোষের ডিফারেন্স আছে, আবার ধর ওই পাকস্থলীর কোষের সাথে এক জায়গায় এক পর্ষণের সাথে আরেক পর্ষণের কোষের বৈশিষ্ট্য মিল নাই। সো ওই যে ওই প্রত্যেকটা, কিন্তু যে জায়গায় কোষ বিভাজন হবে ওইখানে একই টাইপের হবে, তার মানে বৈশিষ্ট্য সেম থাকতেছে। সো এটার গুরুত্বটা কি, গুরুত্বটা বলে তারপরে আমি ভিডিওটায় চলে যাচ্ছি। এই গুরুত্বটা আসবে পরীক্ষায়, একবার পড়লেই তোরা পারবি যে এটার মাধ্যমে মেনলি আমরা আমাদের বডির যে বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, এটাই মাইটোসিস বিভাজনের মাধ্যমে হচ্ছে। আর এর মাধ্যমে আমাদের এই মাতৃকোষের গুণাগুণটা অপত্য কোষের মধ্যে একই রকম থাকতেছে। এখন আসি যে এই মাইটোসিস কোষ বিভাজন কখনো কখনো আমাদের বডির জন্য যদি নিয়ন্ত্রণ, এই কোষ বিভাজনটা কিন্তু একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় চলে, মানে আর কি আমাদের বডিতে প্রতিদিন কয়টা কোষ মারা যাবে, কয়টা কোষ নতুন করে সৃষ্টি হবে, এগুলো কিন্তু নিয়ন্ত্রিত। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এই পরিমাণ কোষ হবে। কোনো কারণে যদি এরকম হয় এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে গেছে, যে মাইটোসিস কোষ বিভাজন আচ্ছা মতো হচ্ছে, সেটা খুব বেশি পরিমাণে কোষ উৎপন্ন হচ্ছে, তখন সেখানে টিউমার ফর্ম করে এবং ক্যান্সার হয়। সো ক্যান্সার এভাবেই সৃষ্টি হয়। তো ক্যান্সারের রিজনটা কি? তার মানে ক্যান্সারের রিজনটা হচ্ছে যদি অনিয়ন্ত্রিত এই মাইটোসিস কোষ বিভাজন হইতে থাকে। সো এইটার একটা উদাহরণ, ক্যান্সার বিভিন্ন রকমের হইতে পারে, বিভিন্ন ভাবে হইতে পারে। একটা উদাহরণ হচ্ছে তোদের বইয়ে যেটা দেওয়া আছে, এই পরীক্ষায় তোরা লিখবি, যে আমাদের বডিতে ক্যান্সার সৃষ্টি করার জন্য একটা ভাইরাস দায়ী, সেটা হচ্ছে, মানে এটা একটা টাইপ বলতেছি, হ্যাঁ, ক্যান্সার কিন্তু বিভিন্ন ভাবে হইতে পারে। প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটা যে ক্যান্সারটা সৃষ্টি করে ওটা কিভাবে হয়? এই ভাইরাসটার মধ্যে আমরা ওই যে বলছিলাম যে ডিএনএ এর একটা অংশ, আচ্ছা ডিএনএ নিয়ে এখনো মনে হয় ওরকম বলি নাই, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ বা ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশকে আমরা জিন বলি, মানে ওটা আমাদের বৈশিষ্ট্য বহন করে, কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, যে আমার চুলের কালার কিরকম হবে, আমার চোখের রং কিরকম হবে, এই জিনিসগুলা ওই যে ক্রোমোজোমের যে পর্শন বা ডিএনএ এর যে পর্শনটা ক্যারি করতেছে সেটাকে আমরা জিন বলি। তো এরকম এই ভাইরাসের দুইটা জিন আছে, সেটা, হ্যাঁ ভাই কিছু বলবি? এইরকম এই ভাইরাসের দুইটা জিন, সেই দুইটা জিনের নাম হচ্ছে E6 আর E7। অসংখ্য জিন আছে, তার মধ্যে এই দুইটা জিন যখন আমাদের বডিতে এই ভাইরাস প্রবেশ করবে, এই দুইটা জিন গিয়ে কি করবে, আমার বডিতে যে প্রোটিনগুলা ওই আমার কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করতেছে, আমার বডির কোষ বিভাজন গুলোকে নিয়ন্ত্রণ করতেছে, ওই প্রোটিনগুলোকে সরাই দিয়ে ওই জায়গায় সে বসে যাবে। তার মানে আমার বডির কোষ বিভাজন নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোটিন অণুর দায়িত্ব ছিল, সেই প্রোটিন অণুগুলাকে সে সরাই দিয়ে ওই জায়গায় সে বসে যাবে, এবং তখন সে আমার বডির কোষ বিভাজন নিয়ন্ত্রণ তার উপরে চলে যাবে। আই মিন, সে তখন সেটা নিয়ন্ত্রণ করা শুরু করবে। আই মিন, তখন আর আমার বডির কোষ বিভাজনের উপরে নিয়ন্ত্রণ থাকবে না, সেটা ইচ্ছে মতো বা অনেক বেশি পরিমাণে সৃষ্টি হওয়া শুরু করবে, সেই জায়গায় অনেক কোষ একসাথে হয়ে টিউমার ফর্ম করবে, এবং সেটাকেই আমরা ক্যান্সার বলতেছি।
আচ্ছা, তো এবার আসি আমাদের ভিডিওটা, আমি চলে যাচ্ছি যে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে ঘটে। ওই একটা ভিডিও দেখলে পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন এই 5টা ধাপকে এখন আমরা দেখব। তো আমি এখন ইয়া করতেছি, ভিডিওতে যাচ্ছি, একটু ওয়েট কর। ওকে, তো এগুলা হচ্ছে বডির কোষ যেগুলা এই বিভাজিত হচ্ছে। এই কোষ বিভাজনটা এই এই পুরা সাইকেলটা, হ্যাঁ, এটা হচ্ছে পুরা সাইকেল যে একটা কোষ থেকে দুইটা একটা কোষ থেকে বিভাজিত হয়ে নতুন কোষ আসার যে সাইকেলটা। তো এই সাইকেলটা চলতে গিয়ে এই প্রথমে এই যে আমরা ইয়ের ভিতরে ঢুকছি, আই মিন কোষের ভিতরে, এখানে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে যে সুতার পর্ষণটা থাকে, ওই সুতার পর্ষণটাকে এখানে জুম করে দেখানো হয়েছে। এগুলো এখন আমাদের অতটা জরুরি না, এগুলো আমরা সামনে 12 নাম্বার চ্যাপ্টারে এগুলা নিয়ে ডিটেলস পড়বো। তো আসতেছি, আমি 2টা ভিডিও দেখাবো। এই যে এরকম এই ক্রোমোজোমটাকে একটু আগে আসতেছি, আবার একটু আগে দেখাচ্ছি, দাঁড়া। এই যে আহ, এমনি নর্মাল অবস্থায় কিন্তু ক্রোমোজোম এরকম সুতার মতো দেখা যায়। ওকে, এই যে এরকম, এটাই ডিএনএ। ক্রোমোজোমের মেইন পোর্শন ডিএনএ, সাথে এই যে এগুলা যে হলুদ যেগুলা দেখতেছি সেগুলো হচ্ছে প্রোটিন, এরকম কিছু প্রোটিন থাকে। আর এই যে ক্রোমোজোমটা যখন খাটো হয়ে যায় এরকম দেখা যায়, মোটা আর খাটো হইলে এই মাঝখানের পোর্শনটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। আর এই দুই সাইডে যারা আছে এদেরকে ক্রোমাটিড বলি, এবং একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে এরকম সিস্টার ক্রোমাটিড বলি। ওকে, আচ্ছা। আর এই যে পুরা কোষের যে চক্রটা, একটা কোষ বিভাজনকে আমরা এই কোষ চক্র বলি। ওকে, তো এই কোষ চক্রের মধ্যে, এই কোষ চক্রের এই যে এইখানে যে নীল পর্শনটা, এইটাকে জি1 যেটা দেখানো হচ্ছে এখানে, একটা SG2, এগুলা হচ্ছে ওই যে ইন্টারফেস পর্যায়ের অংশ। এরা তিনটাই ইন্টারফেস পর্যায়ের অংশ। এই সময়ে কোষ বিভাজন চলার আগের প্রস্তুতি নেয় কোষ। আর এই যে মাইটোসিস কোষ বিভাজন চলতে মোটামুটি এই যে এইটুক টাইম, মানে এই পুরাটার মধ্যে এইটুকু টাইম মাইটোসিস কোষ বিভাজন চলে। আর এখানে ওই যে সাইটোকাইনোসিসটা হয়, মানে লাস্টে যে সাইটোপ্লাজমের বিভাজন ওইটুকু হয়। তার মানে বেশিরভাগ টাইমটা চলে যায় এই প্রস্তুতি নিতে। এটাকে আমরা কোষ চক্র বলি বা সেল সাইকেল বলি। সো এই ইন্টারফেস পর্যায়ে কি কি চলে সেগুলা একটু ছোট করে দেখাই দিই, যদিও এগুলা নিয়ে আমাদের বইয়ে ওরকম কথা নাই, পুরান বইয়ে মনে হয় একটু ছিল। এই ইন্টারফেস পর্যায়ে কি কি কাহিনী চলে যেগুলা আমাদের কোষ বিভাজনের জন্য দরকার। এই যে এই মাইটোকন্ড্রিয়া, এই তারপর এই যে মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে দুইটা মাইটোকন্ড্রিয়া আসছে, তারপর এই যে সেন্ট্রিওল গুলা বিভাজিত হচ্ছে, এই পর্শন গুলা, এগুলা এই জায়গাগুলাতে চলে কোষ বিভাজন গুলার শুরুতে। তারপর এই পর্যায়ে গিয়ে এই ডিএনএ এর মধ্যে কিছু চেঞ্জ হওয়া, তারপর এনজাইম আসা, এগুলো এইসবের মধ্যে হয়। মানে এগুলা সবই কোষ প্রস্তুতি নিচ্ছে যে সে এখন একটা কোষ বিভাজন করবে। বিভিন্ন এনজাইম যেগুলো দরকার সেগুলো এর মধ্যে হয়। তারপরে এবার আমাদের মাইটোসিস বিভাজনের শুরু। সো প্রথমে কি হবে, এই সেন্ট্রিওল দুই প্রান্তে গিয়ে অবস্থান নেওয়া শুরু করবে। আমরা আস্তে আস্তে পুরো প্রক্রিয়াটাই দেখব। প্রথমে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। ওই যে আমি বললাম যে কোনো কোনো বিজ্ঞানী প্রোমেটাফেজ আর মেটাফেজকে একটা ধাপের মধ্যে এনে ফেলছে। ওকে, মানে ওই প্রোফেজের লাস্টের দিকে প্রোমেটাফেজের অংশটা দেখাই দিছে, তাতে এরকম একটা 4 ধাপে ভাগ করছে। তবে আমরা এটাকে 5 ধাপ হিসেবে চিন্তা করব। আচ্ছা, এই যে সেন্ট্রিওল গুলা দুই পাশে সরে যাচ্ছে, আর এই দিক দিয়ে এস্টার রে আসতেছে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে। আর এই যে আস্তে আস্তে ওই নিউক্লিওলাস বিরক্ত হয়ে গেল, ক্রোমোজোম গুলা এই সেন্ট্রিওলের মধ্যে এই এলোপাথারি ভাবে ফার্স্টে যুক্ত হয়েছে। তো এই যে এই সেন্ট্রিওল যে সুতাগুলোর সাথে যুক্ত হয়েছে সেগুলোকে আমরা বলবো অ্যাট্রাকশন ফাইবার। এই আস্তে আস্তে মাঝে চলে আসতেছে। তো এই মাঝে চলে আসলে, পুরাপুরি যখন মাঝে আসবে তখন সেটাকে আমরা মেটাফেজ বলবো। এবং তারপরে আস্তে আস্তে এই দুইটা সেন্ট্রিও ক্রোমাটিড আলাদা হয়ে যাওয়া শুরু করবে। এই আলাদা হয়ে যাচ্ছে, দুইটার মধ্যে বিকর্ষণ হওয়া শুরু করছে। এই আস্তে আস্তে দুই মেরুর দিকে সরে যাচ্ছে। প্রাণী কোষের ক্ষেত্রে এরকম মাঝখানে ক্লিভেজ ফর্ম করে আস্তে আস্তে এটা আলাদা হয়ে যাবে। এখন পর্যন্ত যেটা দেখতেছি এটা কিন্তু নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস হইলো,
এবার সাইটোপ্লাজমের ভাগ হইল। ওকে, তাইলে এই সাইটোপ্লাজমের লাস্টে ভাগ হয়ে এই আস্তে শেষের পর্যায়ে আবার এইখানে যেসব অঙ্গাণু দরকার সেগুলো আবার আস্তে আস্তে ব্যাক করবে। আই মিন কোষের মধ্যে আরো যেসব অঙ্গাণু থাকে ওই মাইটোকন্ড্রিয়া এবং আদার্স। আর যদি এই যে উদ্ভিদ কোষ হয়, আচ্ছা দেখাচ্ছি, ওয়েট। উদ্ভিদ কোষ হইলেই মাঝখানে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশগুলো এসে যুক্ত হয়ে দুইটা আলাদা কোষ সৃষ্টি হবে। কোষ প্লেট বলে এটাকে, সেল প্লেট বলে। এগুলো একসাথে হয়ে এরকম নালীর মতো হয়ে এই আলাদা হয়ে যাবে। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে। ওকে, তোদের কি এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একটু ওয়েট কর, তাইলে আরেকটা ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, সবাই এখন এটা একটু খেয়াল কর, একটু ওয়েট। আমাদের এই ভিডিওটাতে আমরা আগের জিনিসটাই দেখব একটু। ওই আগেরটা তো অনেক ভেঙে ভেঙে স্লোলি বলছি, এখন একবারে দেখ। এই ধর, এই যে এর ইনজুরি হয়েছে, মানে পায়ে কেটে গেছে, তার মানে ওই জায়গাটায় এখন কোষ বিভাজন চলা লাগবে। সো আমরা ওই কেটে যাওয়া অংশের মধ্যে সেটাই যাচ্ছি, এটার ভেতরে ঢুকলাম। এই অংশগুলোর মধ্যে এখন যে কোষগুলো আছে সেই কোষগুলো এখন বিভাজিত হবে। হ্যাঁ, এখন এই কোষের মধ্যে আসছি, কোষের মধ্যে নিউক্লিয়াসের ভিতরে যাচ্ছি, নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে ভিতরে ঢুকলাম। এই কোষের নিউক্লিয়াসের ভিতরে দেখ, এই যে এগুলা সুতার মতো অংশ যেগুলা, এগুলাই সেই ক্রোমাটিন তন্তু। এরা এবার আস্তে আস্তে এরা কিরকম দেখা যায় এক্স্যাক্টলি একটু জুম করে দেখাচ্ছি, দ্বারা এই জুম করে দেখলে এরকম এরা এই যে এরকম সুতা থাকে, সেগুলো হচ্ছে ডিএনএ সুতা, আর এগুলো হচ্ছে প্রোটিন যেগুলো এখানে যুক্ত হয়ে আছে, একটু আগেও বলছিলাম। তো এরাই আস্তে আস্তে এই যে সংকুচিত হবে, এরকম সংকুচিত হয়ে মোটা হয়ে যাবে, এরকম ভাবে মোটা হয়ে যাবে। ওকে, সো এখন এই প্রোফেজ দেখাচ্ছি। এই প্রোফেজের মধ্যে দেখ, এই যে প্রোফেজের মধ্যে কি হচ্ছে, এই যে ইয়া দুইটা যে সেন্ট্রিওল, দুই পাশে চলে যাচ্ছে। এই সেন্ট্রিওল দুই পাশে চলে যাচ্ছে, এই সময় দেখে যে ক্রোমোজোম গুলা সংকুচিত হয়ে মোটা হচ্ছে। এইখানে ক্রোমোজোমটা মোটা হয়ে এই এরকম দেখা যাবে, তখন এই এরকম দেখা যাবে। ওকে, এবং এই সেন্ট্রিওল দুই পাশে চলে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। এই স্পিন্ডল তন্তু আসতেছে, আর এই ক্রোমোজোম গুলো ওই স্পিন্ডল তন্তুর মধ্যে গিয়ে যুক্ত হচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ারের পোরশনটা এই স্পিন্ডল তন্তুর সাথে এরকম যুক্ত হয়ে থাকে। এই তো শেষ, দ্বারা তোদের আমি শেষ করে দিচ্ছি, একটু ওয়েট কর। এই আস্তে আস্তে সবগুলা মাঝামাঝি পর্যায়ে চলে আসে, তার মানে ওইটা মেটাফেজ আসলো। এই মাঝামাঝি পর্যায়ে আসার পরে দুই সাইডে ভাগ হয়ে যাবে অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে এসে এই যে দুইটা ক্রোমাটিড দুই দিকে চলে যাবে, এরকম ভাবে দুই দিকে চলে যাবে। দুই দিকে গিয়ে দুই মেরুতে আস্তে আস্তে যখন যাওয়া শুরু করবে, এই স্পিন্ডল যন্ত্রটাও আস্তে আস্তে অদৃশ্য হওয়া শুরু করবে। এবং এটার চারপাশে সাইটোপ্লাজম গুলো জমা হওয়া শুরু করবে। এই লাস্টে টেলোফেজ আর সাইটোকাইনেসিস একসাথে হচ্ছে। এই যে সাইটোকাইনেসিস হচ্ছে, মাঝখান দিয়ে সাইটোপ্লাজম ভেঙে যাচ্ছে, আর এই ক্রোমোজোম গুলোর চারপাশে দেখে যে আবার নিউক্লিয়াস নতুন করে আসছে, অন্যান্য সব অঙ্গাণু আসবে এবং আস্তে আস্তে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়া এই কোষ বিভাজন, মাইটোসিস। আমি আবার আসতেছি বোর্ডে, দ্বারা তাহলে আমাদের ইয়া পোর্শন, আই মিন যে মাইটোসিস পোর্শনটা, এটা আমরা শেষ করলাম আজকে। সো নেক্সট ক্লাসে আমরা মিওসিস নিয়ে দেখব। এই মিওসিসও যেদিন নেক্সট এটা পড়াবো এই একদিনেই শেষ করতে পারবো। মিওসিস নিয়ে তোদের বইয়ে যদিও বেশি কোনো বর্ণনা কথা বলা নাই, তবু আমরা একটু ডিটেলস দেখে ওইটাকে শেষ করব। আর পরীক্ষায় আসলেই মাইটোসিস এটা
ধাপগুলার বর্ণনা আসে, সাথে গুরুত্বটা আসে। সো গুরুত্বটা ভালো করে পড়বি, সহজ একটা চ্যাপ্টার, খুব ইজি, সবাই পারে, এটা খুব বেশি কঠিন না, আর বুঝে পড়লে আরো সহজ লাগে। ওকে, তাহলে ভালো থাকিস সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।